হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু স্বাস্থ্যের প্রকৃতি। অর্থাৎ স্বাস্থ্য এই কথাটার কতগুলো আঙ্গিক রয়েছে আমাদের জীবনের প্রেক্ষাপটে, সেইটা আমরা জেনে নেব। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে স্বাস্থ্যের যে প্রকৃতি, সেটাকে আমরা দুভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে দৈহিক আর একটা হচ্ছে মানসিক আঙ্গিক। দৈহিক স্বাস্থ্য বলতে কি বোঝায়? যখন কিনা সম্পূর্ণ সুস্থ নিরোগ জীবন যাপন, সেই ব্যাপারটাকে বলা হয় দৈহিক স্বাস্থ্যের লক্ষণ, তাই না? যেখানে কিনা কোনো রোগের কোনো রকম আভাস মাত্র নেই, সুন্দরভাবে জীবনের সব দিক প্রকাশ পাচ্ছে, স্বাস্থ্যের সব দিক প্রকাশ পাচ্ছে, সেটাই হলো সুস্থতার লক্ষণ আর কি। আর মানসিক স্বাস্থ্য কাকে বলবো? যখন কিনা কোনো একজন মানুষ তার জন্মগত যা যা গুণ আছে, অর্জিত যা যা গুণ আছে, এই সব কিছু মিলিয়ে, সব কিছুর মেলবন্ধন ঘটিয়ে তার মধ্যে একটা সুন্দর বিকাশ দেখতে পাওয়া যায় এবং সে জীবনে সব কিছুর একটা সম্মিলিত প্রকাশ ঘটাতে পারে, সেই ব্যাপারটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের লক্ষণ। আচ্ছা, এছাড়াও এখানে যে দুটো বলা আছে, এছাড়াও কিন্তু আমাদের আরও একটা স্বাস্থ্যের আঙ্গিক রয়েছে, সেটা হচ্ছে সামাজিক স্বাস্থ্য। অর্থাৎ মানুষ সামাজিক জীব এবং সে সমাজের একটা অংশ। তো প্রত্যেকটি মানুষ সমাজের বাকি সমস্ত অংশের সঙ্গে, মানে সে যে পর্যায়ে রয়েছে সেটা ছাড়া বাদবাকি আরও সমস্ত পর্যায়ের আরও সমস্ত অংশের মানুষের সঙ্গে তার কীরকম সম্পর্ক বা সব কিছুর মেলবন্ধন সে কীভাবে ঘটাতে পারছে এবং কীভাবে সমাজের মধ্যে সবাইকে নিয়ে একসঙ্গে সুন্দরভাবে বেঁধে জীবনযাপন করতে পারছে, সেই ব্যাপারটা হচ্ছে সামাজিক সুস্থতার লক্ষণ, বা সামাজিক স্বাস্থ্যের লক্ষণ। আচ্ছা, তো আমরা প্রথম যে ব্যাপারটা দৈহিক স্বাস্থ্য, সেখানটায় একটু আলোকপাত করি। এখানে দেখো একটা ডায়াগ্রাম রয়েছে, যেখানে দেখাচ্ছে যে তিনটে বৃত্ত সমাপতিত হয়েছে একের ওপরে। তো তাদের মধ্যে সবথেকে যে সাধারণ অংশ সেটা হচ্ছে রোগ। অর্থাৎ কিনা যখন কোনো রোগের জীবাণু পোষক দেহে কাজ করে, এবং সেখানে সে প্রবেশ করে, সেইখানে সেই প্যাথোজেন বা সেই জীবাণু প্রবেশ করে পোষক দেহে কিছু যে লক্ষণ প্রকাশ করে, সেইটা হচ্ছে রোগ। এবং পরিবেশের মধ্যেও জীবাণু কাজ করে এবং সেটাও পোষকের সঙ্গে, পরিবেশের মধ্যেই তো পোষক থাকে, তো সেখানে পরিবেশের মধ্যেও অনেক রোগ জীবাণু ঘুরে বেড়ায় এবং রোগের নানা রকম লক্ষণ প্রকাশ পায়। তো এই ব্যাপারটা এই ডায়াগ্রামটার মধ্যে বোঝানো হচ্ছে যে এই যে তিনটে ফ্যাক্টর রয়েছে, প্যাথোজেন, পোষক আর পরিবেশ, এই সবকটা যখন এক হয়ে যায় তখন রোগের প্রকাশ হয়। যদি পোষক দেহে ধরো প্যাথোজেন প্রবেশ করলো, কিন্তু সেই প্যাথোজেন তার যে বংশবিস্তার করার মতো পরিবেশটা পেল না, তখন কিন্তু এই রোগের লক্ষণ প্রকাশ পাবে না। তো এইভাবে আর কি, এইভাবেই জিনিসটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই রোগ হলে কিভাবে সেটাকে প্রতিরোধ করব? এর চারটি উপায় আছে। প্রথম হচ্ছে টিকাকরণ বা ভ্যাকসিনেশন। তোমরা জানো টিকা আসলে বা ভ্যাকসিন আসলে খুব দুর্বল প্রকৃতির কোনো জীবাণু নেওয়া হয় বা মৃত জীবাণু, নিষ্ক্রিয় জীবাণু নেওয়া হয়, নিয়ে সেটাকে ইচ্ছাকৃতভাবে মানুষের শরীরে খুব অল্প পরিমাণে প্রবেশ করিয়ে দেওয়া হয়, যার ফলে মানুষের শরীরে যে ইমিউন রেসপন্স হয়, তার ফলে কি হয়, একটা অ্যান্টিবডি তৈরি হয়। এবং সেই অ্যান্টিবডি বাকি সময়টা ধরে সেইটাকে মনে রাখে, যে এই ধরনের প্যাথোজেন, এই ধরনের অসুখ
ঘটাতে পারে এবং তার বিরুদ্ধে এই ধরনের অ্যান্টিবডি তৈরি করতে হবে। তো এই ব্যাপারটা আমাদের এটাই কাম্য যে আমাদের ওই সামান্য একটু নিষ্ক্রিয় জীবাণু শরীরের মধ্যে ডেলিভারেটলি ঢুকিয়ে দিয়ে আমরা ওই ইমিউন রেসপন্সটা বা ওই অ্যান্টিবডিটা তৈরি করতে চাই, এবং সেটাই হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকাকরণের মূল বিষয়। আচ্ছা, তারপরে দেখো ওর সঙ্গে রয়েছে সাপ্লিমেন্ট, অর্থাৎ কিনা আলাদা করে এমন কিছু ধরনের ওষুধ খাওয়া যেটা কিনা আমাদের শরীরে যা যা মৌলের প্রয়োজন রয়েছে সেইগুলোকে মেটায়। যেমন ধরো আয়োডিন আমাদের শরীরে একটা ভীষণ প্রয়োজনীয় একটা পদার্থ, যেটা কিনা আমাদের যে থাইরয়েড হরমোন সেইটাকে উদ্দীপিত করে সেই থাইরয়েড হরমোনকে বার করতে কাজে দেয়, এবং থাইরয়েড হরমোন আবার আমাদের নানা রকম বিপাকে সাহায্য করে আমাদের শরীরে। তো সেই জন্যে আয়োডিন কিন্তু আমাদের শরীরে একটা ভীষণ প্রয়োজনীয় অপরিহার্য একটা পদার্থ, সেটা আমাদের শরীরের মধ্যে থাকা দরকার। আচ্ছা, তারপরে হচ্ছে আয়রন তোমরা জানো আমাদের রক্ত হবার জন্য আর কি এটা ভীষণ প্রয়োজন, এবং রক্তের যে একটা অংশ আছে হিমোগ্লোবিন, সেখানে কিন্তু আয়রন একটা যৌগ বানিয়ে থাকে, এবং সেটাই কিন্তু মূলত অক্সিজেন বহন করে নিয়ে যায়। কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেয় এবং শ্বাসকার্যে সাহায্য করে। ভিটামিন আমরা জানি নানাবিধ ভিটামিন রয়েছে। কোনো ভিটামিন জলে দ্রবীভূত হয়, কোনো ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয়, এরকম অনেকগুলো ভিটামিন রয়েছে। এ বি, তারপরে ভিটামিন সি রয়েছে, ভিটামিন ডি রয়েছে, ভিটামিন ই রয়েছে, ভিটামিন কে রয়েছে। এগুলো সবগুলোই কি হয় তোমার নানাবিধ অসুখের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলে, এবং এদের অভাবে নানাবিধ অসুখ হতে পারে। তো এইগুলো আমরা যদি আলাদা করে ফুড সাপ্লিমেন্ট হিসেবে খাই তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরে হচ্ছে রোগ নির্ণয় ও চিকিৎসা। আমাদের সচেতন থাকতে হবে। কোনো রকম ধরো কোনো রোগ লক্ষণ দেখা যাচ্ছে, সেটাকে না ওভারলুক করে না সেটাকে বেশি আরও পরীক্ষা নিরীক্ষার মধ্যে না গিয়ে চুপচাপ বসে থাকা উচিত নয়। ওটাকে আমাদের অবশ্যই ডাক্তার দেখিয়ে খুব যখন কিনা প্রাথমিক অবস্থায় রয়েছে তখনই সারিয়ে ফেলা উচিত, তার চিকিৎসা করা উচিত। তার কারণ প্রাথমিক অবস্থায় সেটাকে সারানো সহজ, যে কোনো অসুখকেই প্রাথমিক অবস্থাতেই সারানো সহজ। এবং যত সেটা বাড়ে, তার যে রোগের যে প্রাবল্য বাড়ে, তখন সেটাতে আরও সমস্যা হতে পারে। আচ্ছা, এরপরে দেখো ভিন্ন দক্ষতা সম্পন্ন মানুষের পুনর্বাসন। আচ্ছা, এবার ভিন্ন দক্ষতা সম্পন্ন বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে কিছু মানুষ আছে আমাদের মধ্যেই যারা কিনা তাদের কোনো একটা অসুবিধা রয়েছে, এবং তাদেরকে বলা যেতে পারে তাদের অন্য কোনো রকম দক্ষতা রয়েছে, কিন্তু কোনো একটা জায়গায় ধরো কেউ চোখে দেখতে পারেন না, কেউ হাঁটাচলায় তার অসুবিধা রয়েছে, কারোর কথা বলতে অসুবিধা রয়েছে, কেউ হয়তো কানে একটু কম শোনেন, কিন্তু তাদের অন্যরকম নানান রকম দক্ষতা আছে। কেউ হয়তো সুন্দর গান গাইতে পারেন, কেউ হয়তো ভালো নানান রকম কাজকর্ম হাতের কাজ করতে পারেন, বা সুন্দর আঁকতে পারেন। তো এইগুলো মানে ভিন্ন দক্ষতা, মানে আমরা যা সচরাচর সাধারণ যা দক্ষতা বুঝি, দক্ষতা মানে জীবনে যা দক্ষতা বুঝি, তার থেকে অন্য রকমের দক্ষতা সম্পন্ন যেসব মানুষরা, তাদেরকে মেইন স্ট্রিমে ফিরিয়ে আনা, অর্থাৎ কিনা তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করা, তাদের যেখানটায় যেরকম অসুবিধা আছে সেইগুলোর কে সুবিধা দান করে তাদেরকে আমাদের জীবনের যে মূল স্রোত সেখানে ফিরিয়ে আনা, এইটা কিন্তু একটা সামাজিক স্বাস্থ্যের লক্ষণ। তার কারণ মানে তারাও মানব সম্পদ, এবং তারাও কিন্তু সমাজের উন্নতির জন্য অনেকটাই সাহায্য করতে পারেন, বিভিন্নভাবে অনেকটাই সাহায্য করতে পারেন।
আচ্ছা, এরপরে আসছি জীবন কুশলতা শিক্ষা। আচ্ছা, এটা নামটা থেকে শুনেই বুঝতে পারছো, কুশলতা। হ্যাঁ, কুশলতা মানে কৌশল বলতে পারো, যে জীবনে বাঁচতে গেলে আমাদের বিশেষ বিশেষ কিছু কৌশল অবলম্বন করতে হয়। হ্যাঁ, তো সেইটাই হচ্ছে জীবন কুশলতা শিক্ষা। এটা সম্পর্কে আরও বিস্তারিতভাবে এক্ষুনি বলবো। হ্যাঁ, দেখো, তো এই জীবন কুশলতার শিক্ষাটাকে আমরা মোটের ওপর 3টে ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, কিছু আছে চিন্তনের কুশলতা, অর্থাৎ কিনা আমরা কিভাবে চিন্তা ভাবনা করব, আমাদের মনন জগৎটা কেমন হবে সেইটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু কৌশল আছে। হ্যাঁ, সেটা হচ্ছে চিন্তনের কুশলতা। আচ্ছা, তারপরে হচ্ছে সামাজিক কৌশল। হ্যাঁ, অর্থাৎ তুমি যে সামাজিক স্বাস্থ্য বজায় রেখে যে কোনো একজন মানুষ বাঁচবে, তার জন্যও কিন্তু তাকে কিছু কৌশল অবলম্বন করতে হয়। সেই শিক্ষাটা যদি তার থাকে, তাহলে তার পক্ষে কিন্তু সামাজিক স্বাস্থ্যের যে 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 অবস্থা, সেইখানে পৌঁছানো খুব সহজ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে বাধা বিপত্তি এড়ানোর কুশলতা। আচ্ছা, বাধা বিপত্তি কার? আমাদের প্রত্যেকের নিজেদের। হ্যাঁ, আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে নানান রকমের সমস্যা আছে। হ্যাঁ, নানান রকমের বাধা আছে। আমরা যা চাই এবং সেটা করতে গিয়ে যেটা পাচ্ছি, তার মধ্যে যে ফাঁক তৈরি হচ্ছে, এই সব কিছুর মিলিয়ে কিন্তু সেটাকেই আমাদের বাধা মনে হচ্ছে, এবং সেটা করতে গিয়ে যা যা অসুবিধার সৃষ্টি হচ্ছে সেটাকে আমাদের বাধা মনে হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, সেইটাকেও কিন্তু সহজভাবে নেবার এবং সুন্দরভাবে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কিছু কৌশল রয়েছে। হ্যাঁ, সেইটা যাতে খুব বেড়ে না যায়, সেটা এড়ানোর জন্য, বাধা বিপত্তি এড়াবার জন্য, অর্থাৎ যাতে সেটা খুব বেড়ে না যায়, সেইটার জন্য কিন্তু কৌশল রয়েছে। আচ্ছা, এখানে দেখো, প্রথম এবং এই জীবন কুশলতা বা জীবন ভালোভাবে কাটানোর যে কৌশল, সেটা হচ্ছে 10টা। হ্যাঁ, এটা হু রেকমেন্ড করেছে। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেকমেন্ড করেছেন, এবং সেখান থেকে আর কি আমরা এই 3টে ভাগে ধরো এটাকে ভাগ করা যেতে পারে। প্রথমেই যেটা আমরা বলেছিলাম, চিন্তনের কৌশল, চিন্তনের যে কুশলতা, অর্থাৎ কিনা আমাদের মনোজগৎটাকে নিয়ন্ত্রণ করার জন্য, যেটা আর কি মনন তৈরি করার জন্য যে কৌশল, সেটা হচ্ছে এই চিন্তনের কুশলতা। তার মধ্যে আর প্রথমেই যেটা বলতে হয়, সেটা হচ্ছে আত্মসচেতনতা। অর্থাৎ কোনো একজন মানুষ, সে যে একটা সমাজের অংশ, এবং সে নিজে কি করতে চায়, সমাজের মধ্যে সে মিশে থেকে অন্যান্য অংশের সঙ্গে সে কীরকমভাবে তাকে নিজেকে খুঁজে পায়, এবং সে কি করতে চায়, তার সম্পূর্ণ যে নিজের মধ্যে যে পরিপূর্ণ যে বিকাশ, হ্যাঁ, পরিপূর্ণতা আছে, যে গুণপনা রয়েছে, সেটার যে পরিপূর্ণতা বা প্রকাশ, সেইটাই হচ্ছে আত্মসচেতনতা। সেইটা সম্পর্কে সচেতন হওয়াটাই হচ্ছে আত্মসচেতনতা। এবং আমরা নিজেরা কি চাই, হ্যাঁ, সেইটাকে বোঝা। হ্যাঁ, সহজভাবে বলতে গেলে যে আমরা নিজেরা অ্যাকচুয়ালি কি চাই, সেইটা সহজভাবে বোঝাটা হচ্ছে আত্মসচেতনতা। মানে আমাদের নিজেদের ব্যাপারে নিজেদের যে একটা বোধ তৈরি করা, হ্যাঁ, যে আমি এইরকম, আমার মনোজগৎটা এইরকম, আমি এই জিনিস পছন্দ করি, এই জিনিস পছন্দ করি না, এই যে একটা বোধ, হ্যাঁ, সেটাই হচ্ছে আত্মসচেতনতা। তারপরে আসছে বিশ্লেষণধর্মী চিন্তা। যখনই কোনো ঘটনা ঘটবে, সেইটাকে বিশ্লেষণ করা, যে তার পিছনে, সেই ঘটনা ঘটার পিছনে কি কি কারণ আছে, হ্যাঁ, এবং সেই কারণ দূরীভূত করতে গেলে কতখানি কি ধরনের শ্রম দিতে হবে, বা কোন দিকে সেই শ্রম দিতে হবে, এইরকমভাবে
কোনো একটা পরিস্থিতি বা ঘটনাকে বিশ্লেষণ করে ফেলা এবং সেই অনুযায়ী সেটাকে বোঝা, আত্মস্থ করা, সেই ব্যাপারটাই হচ্ছে বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা করতে পারা। তারপরে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। এই যে আমি বিশ্লেষণ করলাম কোনো একটা বিষয়, কোনো একটা পরিস্থিতি, হ্যাঁ, যে সে ফর এক্সাম্পল যে রাতে, হ্যাঁ, খাওয়া দাওয়ার পর পড়তে বসলে আমার ঘুম পায়, হ্যাঁ, তখন আমি কিছুতেই আর কনসেন্ট্রেট করতে পারি না, যেটা কিনা 1 ঘন্টার পড়া সেটা হয়তো 2 ঘন্টা লেগে যাচ্ছে, হ্যাঁ। তো এই যে তখন বিশ্লেষণ করাটা কেন হচ্ছে, হ্যাঁ, কারণ কি আমার সারা সন্ধ্যের যে ক্লান্তি, হ্যাঁ, এবং তারপরে যে আমার যে রাতের খাবার সেটা হজম করার জন্য যে যে এক্সট্রা শক্তি লাগছে, যে প্রয়োজনীয় শক্তি লাগছে, সেটার জন্য কিন্তু আমার এই ক্লান্তি একটা তৈরি হচ্ছে, হ্যাঁ, শরীরের মধ্যে ক্লান্তি তৈরি হচ্ছে, ঘুম পাচ্ছে। সুতরাং আমাকে এখন যেটা করতে হবে, খুব যে তার থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যে আমাকে এই সময়টা কাজেও লাগাতে হবে, আবার মানে কীভাবে সব থেকে ভালোভাবে কাজে লাগাবো সেই জন্য একটা সিদ্ধান্তও নিতে হবে। তখন হয়তো আমি এমন কিছু কাজ করলাম যেটা করলে আমার ব্রেন অ্যাক্টিভেটেড হয়, এবং ধরো তখন আমি অঙ্ক করতে বসলাম, এবং অঙ্ক করলে ওই ঘুমটা চলে গেল, এবং যেহেতু আমাকে প্রতি মুহূর্তে চিন্তা করে করে জিনিসটা কষতে হচ্ছে, হ্যাঁ, চিন্তা ভাবনা করতে হচ্ছে, তার ফলে ওই ক্লান্তির যে জড়তা সেটা কেটে যায়। তো তার মানে কি, আমি একটা ঘটনাকে আগে বিশ্লেষণ করলাম এবং তার থেকে আমি একটা সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ, নিতে দেখা গেল যে আমার যে সমস্যাটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেল, হ্যাঁ, যেটা তার পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সমস্যা দূর করা। এটাই কিন্তু যে কোনো সমস্যা দূর করাটা কিন্তু আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত, হ্যাঁ। মানে আমার এই সমস্যা রয়েছে, হ্যাঁ, এই ধরনের সমস্যা এই সমাজে রয়েছে, এই জায়গাতে গিয়ে আমি এই ধরনের সমস্যা বোধ করছি, সেইটা খুঁজে বার করাটা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটার সঙ্গে সঙ্গে সেই সমস্যাগুলো খুঁজে বার করার সঙ্গে সঙ্গে যেটা ভীষণভাবে প্রয়োজন সেটা হচ্ছে এই সমস্যাগুলোকে দূর করার চেষ্টা। মানে কি কাজ করলে সেই সমস্যা আর হবে না, সেইটাও কিন্তু বোঝাটা কিন্তু জীবনের একটা কৌশল, হ্যাঁ। সেই কুশলতা যে অবলম্বন করতে পারে সেই কিন্তু এগিয়ে যায়। আচ্ছা, তারপরে দেখো সৃজনশীল চিন্তা মানে শুধুই কিন্তু মানে ক্রিয়েটিভিটি, শুধুই কিন্তু মানে যে আমি একটা সুন্দর ছবি আঁকলাম সুতরাং আমার সৃজনশীলতা আছে, বা সুন্দর গান গাইলাম তাতেই আমার সৃজনশীলতা প্রকাশ পেল, শুধু সেটাই কিন্তু নয়। সৃজনশীলতা কিন্তু আমাদের প্রতিনিয়ত জীবনের প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগাতে হবে, হ্যাঁ। অর্থাৎ প্রত্যেকটা ঘটনা নতুন করে চিন্তা ভাবনা করতে হবে, নতুন আঙ্গিকে, মানে আরও 5 জন যা করে গেছে তার থেকে আরও সুন্দর করে নতুনভাবে আমার সৃজনশীলতা দিয়ে আমি নতুন কিছু তৈরি করলাম, সেইটাই হচ্ছে সৃজনশীল চিন্তাভাবনা। সেটা যে কোনো কিছুতে হতে পারে। মানে ধরো আজকে তোমাদের 2 বন্ধুর মধ্যে মনোমালিন্য হচ্ছে, এবং সেই যে মনোমালিন্য হচ্ছে সেটাকে মিটিয়ে ফেলার জন্য যে পদ্ধতি তুমি অবলম্বন করবে সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব হতে পারে, এবং সেখানেও তোমার সৃজনশীলতা তুমি দেখাতে পারো, হ্যাঁ। যে নতুন করে একটা কিছু ভাবনা চিন্তা করা, যে ওকে ডেকে নিয়ে এসে, যার সঙ্গে তোমার মনোমালিন্য হচ্ছে তাকে ডেকে নিয়ে এসে আলাদা করে বসা এবং বসে আলোচনা করা, হ্যাঁ। সবাই তো হয়তো রাগ করে কথা বন্ধ করে দেয়, হ্যাঁ, কিন্তু তুমি সেখানে অন্যরকম কিছু করো, নতুন একটা চিন্তা করো যে আমি বরং ওকে ডেকে নিয়ে বসি এবং ওর সঙ্গে কথা বলে ওকে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করি যে আমার কোন জিনিসটা ওর ভালো লাগছে না, যার ফলে মনোমালিন্য হচ্ছে, বা এই যে মনোমালিন্য হচ্ছে তার কি কারণটা থাকতে পারে সেইটাকে খুঁজে বার করার জন্য আমরা ধরুন লেটস হ্যাভ আ টক, হ্যাঁ। তো এই যে ব্যাপারটা, মানে এটা তুমি তোমার নিজের থেকে চিন্তা করলে, তার মানে কি সৃজনশীলতা আমাদের
সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি আমাদের জীবনের প্রত্যেকটা আঙ্গিকে দেখাতে হবে। শুধুমাত্র যে ছবি আঁকাতে, শুধুমাত্র যে কবিতা লেখাতে যে সৃজনশীলতা প্রকাশ পাবে সেটা কিন্তু নয়। সৃজনশীলতা সব কিছুর মধ্যে দিয়ে প্রকাশ পেতে পারে। তুমি পড়াশোনাটাকেও কিভাবে করবে সেটাও একটা নতুন পদ্ধতি তুমি আবিষ্কার করতে পারো। সেখানেও তোমার নিজস্ব সৃজনশীলতা তুমি দেখাতে পারো। ঠিক আছে? তো এই এত পর্যন্ত ছিল চিন্তনের কুশলতা, অর্থাৎ কিনা আমার মনন, আমাদের চিন্তন কেমন হবে সেইটার কিছু কৌশল আছে। সেটাকে যদি আমি কতগুলো পথে ভাগ করে দিই তাহলে এইগুলো সেই পথ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি যে সামাজিক কুশলতা। আচ্ছা, সামাজিক কুশলতা কি? সামাজিক কুশলতার মধ্যে প্রথমেই যেটা পড়ছে সেটা হচ্ছে পারস্পরিক সংযোগ স্থাপন। আমরা যেহেতু মানুষেরা যেহেতু সামাজিক জীব, তাই আমরা কখনোই বলতে পারি না যে আমি একা বাঁচব। এটা হয় না। আমরা মানুষরা সমাজে সমাজবদ্ধ হয়ে বাঁচি এবং প্রত্যেক মুহূর্তে প্রত্যেকে আমরা পরের তরে। মানে প্রত্যেক মুহূর্তেই কিন্তু আমাদের অন্যদের জন্য প্রয়োজনও লাগবে এবং আমাদের নিজেদেরকেও অন্যদের প্রয়োজনে লাগাতে হবে। সেটাই কিন্তু সামাজিক স্বাস্থ্যের লক্ষণ। এবং তোমরা ভেবে দেখবে যে সকাল থেকে একটা দিন ধরে নাও, এবং সেদিনকে সকাল থেকে তোমাদের শুতে যাওয়া পর্যন্ত যত ঘটনা ঘটবে, দেখবে তার মধ্যে তোমরা সমাজের নানান অংশের নানান সাহায্য নিচ্ছ। সুতরাং সমাজে বাস করা মানেই কিন্তু নানানভাবে সামাজিক সম্পর্ক তৈরি হওয়া এবং তার সঙ্গে সঙ্গে সেই সম্পর্কগুলোর প্রতি যত্নশীলও হয়ে ওঠা। এই ব্যাপারটাই হচ্ছে পারস্পরিক সংযোগ স্থাপন। যদি তোমার সঙ্গে সমাজের আরও একজনের বা তোমার প্রতিবেশী ধরে নাও, তার যদি সহজ সম্পর্ক না থাকে, তাহলে তোমার বিপদে সেই বা কী করে আসবে, আর তার বিপদে তুমি বা কী করে যাবে। বা এটা শুধু প্রতিবেশী ক্ষেত্রে নয়, ধরো আমাদের ক্লাসে যে আমার সহপাঠী রয়েছে, তার সঙ্গেও কিন্তু আমাদের একটা পারস্পরিক যে একটা সংযোগ স্থাপন, এটা কিন্তু ভীষণ প্রয়োজন। এবং সেটা তুমি যখন বৃহত্তর জীবনেও যাবে, তখনও কিন্তু এটা দেখবে যে প্রতি মুহূর্তে তোমাকে পরস্পরের সঙ্গে সংযোগ রক্ষা করে, এটা একটা নেটওয়ার্কের মতো, এটা একটা মানে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক স্থাপন যেন একটা নেটওয়ার্কের মতো। যেমন তোমার সেটাকে ছাড়া চলবে না। তুমি জীবনে যে কোনো ভালো কাজ করতে গেলে সেটা তুমি সেই সামাজিক সম্পর্কগুলো ছাড়া তুমি একা সেই কাজটা করতে পারবে না। সেই কোনো একটা কাজেতে তোমার সবাইকে প্রয়োজন। তখন যদি তোমার সংযোগ না থাকে, তখন যদি তোমার সম্পর্ক তৈরি করার যে সাধারণ যে উপায়, সেগুলো যদি তোমার না জানা থাকে, তখন কিন্তু একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে তোমাদেরকে। এবং সেই জন্যেই, সেটা যাতে না হয়, সেই জন্যেই এই জীবনের কৌশল বলা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে পারস্পরিক সম্পর্ক, যেটা এতক্ষণ বলছিলাম, যে তুমি যে সংযোগ স্থাপন আগে করবে, পরস্পরকে চিনবে, জানবে, এবং তারপরে সেই সম্পর্কটাকে সযত্নে লালন করা। যে মানে আজকে যার সঙ্গে তোমার পরিচয় হলো, সে যাতে তোমাকে 1 মাস পরেও মনে রাখতে পারে, সেই রকম তার প্রতি সেই রকমই শ্রদ্ধা দেখানো, এবং সে যাতে তোমার প্রতি মানে ইকুয়ালি সমানভাবে শ্রদ্ধাশীল হতে পারে, সেই রকম ব্যবহারও তার সঙ্গে করা। এই ব্যাপারটা একটা সুন্দর, একটা পারস্পরিক একটা সৌহার্দ্যপূর্ণ একটা যে সম্পর্ক, সেইটা বজায় রাখতে হবে। ঠিক আছে? আর একটা হচ্ছে এরপরে যেটা বলেছে সামাজিক কুশলতার, সেটা হচ্ছে সমানুভূতি। সমানুভূতি মানে ইংরাজিতে একে বলে এমপ্যাথি। মানে হচ্ছে আজকে যখন তুমি কারোর বিষয়ে কিছু ভাববে, নিজেকে তার জায়গায় বসিয়ে ভাবা উচিত। যখন আমরা কারোর থেকে কিছু একটা ধরো আশা করছি, যে কেউ আমাকে বাড়িতে এসে এই বইটা দিয়ে যাবে, তো
সে হয়তো তোমার থেকে বইটা ধার নিয়েছিল, বেশ কিছুদিন হয়ে গেল, এখনও ফেরত দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটা তুমি এক্সপেক্ট করছো, তুমি আশা করছো সে তোমাকে বাড়িতে এসে বইটা দিয়ে যাবে এবং তোমার বইটার প্রয়োজন পড়ছে। এবার দেখা গেল হয়তো তার বাড়িতে নানান সমস্যা চলছে, তার মা হয়তো খুব অসুস্থ, সে তার মাকে সেবা করছে, হ্যাঁ, তো তার ফলে সে আর সময় পাচ্ছে না, তোমার বাড়িতে আসতে পারছে না। তখন তোমাকে তার জায়গায় নিজেকে বসিয়ে ভাবতে হবে যে আজ যদি আমার বাড়িতে এরকম কেউ একজন অসুস্থ হতেন, তাকে তো আমাকে সাহায্য করতে হতো, আমি তো তখন বাইরে বেরিয়ে যেটা স্বাভাবিক ব্যাপার সেটা করতে পারতাম না। হ্যাঁ, তো এই যে তার জায়গায় তার সমস্যার মধ্যে নিজেকে বসিয়ে চিন্তা করতে পারা, এই ব্যাপারটার নামই হচ্ছে সমানুভূতি। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেককে সমানভাবে দেখা। হ্যাঁ, মানে তুমিও যেরকম আমিও সেরকম, এই ব্যাপারটা রাখা আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে চলে আসছি বাধা বিপত্তি এড়াবার কৌশল। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই দেখো মানসিক চাপ নিয়ন্ত্রণ। হ্যাঁ, আচ্ছা, যখন কিনা আমাদের সমাজে প্রতিনিয়ত আমাদের জীবন সংগ্রাম চলছে এবং নানান রকম বাধা বিপত্তি এগুলো আসতেই থাকে। হ্যাঁ, তার কারণ আমাদের অনেক সময় দেখা যায় যে প্রত্যাশার সঙ্গে যে প্রাপ্তি তার একটা ফাঁক থেকে যায় এবং সেখান থেকে নানান রকমের সমস্যা শুরু হয় এবং প্রত্যাশা পর্যন্ত যেতে গিয়ে যে সংগ্রামটা করতে হয় তাতেও অনেক সময় নানান রকম মানসিক চাপ বাড়ে। তো সেই মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু একটা জীবনের কৌশল। হ্যাঁ, অর্থাৎ নিজেই নিজেকে বোঝানো, হ্যাঁ, এবং আমাদের প্রত্যেকের প্রত্যাশা সেটার একটা নির্দিষ্ট মাপকাঠি রাখা। হ্যাঁ, অনেক সময় আমরা আজকালকার দিনে বিশেষ করে প্রত্যাশা আমাদের যে ক্ষমতা সেটাকে ছাপিয়ে চলে যায়। হ্যাঁ, অবশ্য ক্ষমতা সবসময় বড় যারা সফল মানুষ তারা সবসময় বলে নিজের ক্ষমতাকে কখনো ছোট করে দেখতে নেই। ঠিক আছে, সেটা তো ঠিকই আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যাশা ব্যাপারটাও কিন্তু ঠিক রিয়েলিস্টিক বা যদি আমরা ঠিকঠাক না রাখতে পারি, বাস্তব না রাখতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে মানসিক চাপ বাড়ে। হ্যাঁ, তো সেই মানসিক চাপ কিন্তু আমাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। হ্যাঁ, সেটারও অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করে মানসিক চাপ আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপরে আসছে আবেগ নিয়ন্ত্রণ। হ্যাঁ, আচ্ছা, আবেগ তো মানুষের আবেগ থাকে এবং তার প্রকাশও থাকবে। হ্যাঁ, কিন্তু অতিরিক্ত কোনো কিছুর আবেগ সেটা কিন্তু কখনোই ভালো নয়। হ্যাঁ, এবং তার থেকে কি হয়, অনেক কিছু এমন ঘটনা ঘটে যায় যেটা হয়তো প্রত্যাশিত নয়। হ্যাঁ, এরকম কিছু ঘটনা ঘটে গেলেও অতিরিক্ত আবেগের ফলে। সুতরাং আবেগ ব্যাপারটা সবসময় আমাদের নিয়ন্ত্রণে রাখতে হয়, তার কারণ আবেগ জিনিসটা অনেক কিছু মানুষকে দিয়ে অনেক কিছু করতে বাধ্য করে আর কি, যেটা কিনা হয়তো খানিকক্ষণ সময় দিলে সেই আবেগটা যখন একটু স্থিমিত হয়ে গেছে তখন হয়তো সেই কাজ আমরা নাও করতে পারতাম। তো হয়তো তখন সেই কাজের জন্য খানিকটা মনে হবে যে এটা না করলেও পারতাম, একটা অনুতাপ, অনুশোচনা। হ্যাঁ, হঠাৎ করে প্রচণ্ড রাগ হলো, কাউকে হয়তো কিছু কটু কথা বলে ফেলা গেল। হ্যাঁ, তো সেইটা তখন তারপরে মনে হলো যে এটার বোধহয় না বললেই হতো। হ্যাঁ, তো সেই ব্যাপারটা আর কি, সেটা তখন সেই মুহূর্তে আবেগটাকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, রাগ যখন হয়েছে সেই সময় নিজের রাগটাকে বোঝা যে আমি এখন খুব রেগে আছি, সুতরাং এই মুহূর্তে যদি আমি এই কথাগুলো বলতে থাকি আমি অনেক কিছুই বলে ফেলবো যেটা হয়তো পরবর্তীকালে আমি চাইব না। হ্যাঁ, তো সেইখানে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, নিজের যে রাগ নিয়ন্ত্রণ করা, এবং তাতে কিন্তু অনেক রকম আনওয়ান্টেড সিচুয়েশন, অনেক কিছু যেটা কিনা আমরা চাইছি না এরকম পরিস্থিতি থেকে নিজেদেরকে দূরে রাখা যায়। তো এগুলো তো কৌশল, জীবনের কৌশল। হ্যাঁ, সেইগুলোই বললাম। তো এইগুলো কিন্তু আমাদের
স্বাস্থ্যে আর কি বলতে পারো যে খানিকটা অবদান এদেরও আছে। হ্যাঁ, যে সব কিছু কুশলতা অবলম্বন করলে কিন্তু আমাদের সব দিকের স্বাস্থ্য বজায় থাকবে, দৈহিক, মানসিক এবং সামাজিক।